নমস্কার, ওয়েলকাম টু ওয়েটজেপ স্ক্রিন। চলে এসেছি নতুন একটা ট্রান্সফার আপডেট সংক্রান্ত ভিডিও নিয়ে। কারণ এটা কিন্তু ভালোবাসার মরশুম নয়, দল বদলের মরশুম। তাই এই দল বদল কিন্তু জোর কদমে চলছে, বিশেষ করে ইস্ট বেঙ্গলে। কারণ ইস্ট বেঙ্গল ACL 2 খেলতে যাচ্ছে আগামী মরশুমে। শুরুতেই তার ম্যাচ, কারণ জুলাই মাসে 31 তারিখ থেকে ACL 2 শুরু হয়ে যাচ্ছে আমাদের ক্যাম্পেইন। তাই আমাদের দল গঠনটা কিন্তু আগে ভাগে করতে হবে, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের প্রি সিজনও শুরু করে দিতে হবে। তাই আমরাও কিন্তু দল গঠনে বেশ জোর কদমেই এগোচ্ছি এবং সেই দল গঠন সংক্রান্ত আপডেট নিয়েই আজকের ভিডিও। তাই প্রতিদিনকার মতো আজকেও বলে রাখবো, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে কিন্তু একটা ট্রান্সফার আপডেটও আপনার মিস যাবে না। যখনই ভিডিও নিয়ে আসবো তখনই সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। চলে আসি আজকে একদম টপিকে, দল বদলের মরশুম। দল বদলে কিন্তু বেশ কিছুদিন ধরেই দল বদলের মার্কেটে যে নামটা ইস্ট বেঙ্গলের সাথে লিঙ্ক আপ চলছিল সেটা হচ্ছে গোলকিপার পজিশনে দেবজিৎ মজুমদারের সাথে। একদমই সেটা সঠিক খবর, কারণ দেবজিৎ মজুমদারের সাথে অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল এবং ফাইনালি তার সাথে ডিল ডান হয়ে গেছে ইস্ট বেঙ্গলে। এবং আগামী মরশুমে কিন্তু দেবজিৎ মজুমদার আবারও লাল হলুদ জার্সি পড়তে চলেছে। আবারও কেন বলছি, কারণ এটা কিন্তু দেবজিৎ মজুমদারের থার্ড ইনিংস বলা যায়। কারণ প্রথম দুবার কিন্তু তিনি প্রথমবার তিনি মর্গ্যানের সময় এসেছিলেন 2011-12 সিজনে। তারপর কিন্তু আবার ISL-এ যখন আমরা প্রথমবারের জন্য প্রবেশ করি তখন কিন্তু দেবজিৎ মজুমদার 20-21 সিজনে ইস্ট বেঙ্গল জার্সি গায়ে খেলেন। এবং আবারও 24-25 মরশুম যেটা আগামী মরশুম হতে যাচ্ছে সেই মরশুমে কিন্তু আবারও লাল হলুদ জার্সি গায়ে দেখা যাবে দেবজিৎ মজুমদারকে। হ্যাঁ, এই দেবজিৎ মজুমদারের সাইনিংয়ের ফলে কিন্তু আমাদের গোলকিপার পজিশনটা কিন্তু অনেকটাই স্ট্রং হয়ে গেল। কারণ প্রাপসুগান গিলের পরেও সেকেন্ড গোলকিপার হিসেবে কিন্তু দেবজিৎ মজুমদার কিন্তু বেশ ভরসাযোগ্য একটা নাম। এবারে কেন ভরসাযোগ্য বলছি, তার পিছনে তো একটা কারণ থাকবে। কারণ এই মরশুমে যদি আপনি দেবজিৎ মজুমদারের পারফরমেন্স বিচার করেন তাহলে কিন্তু সেটা খুবই চমকপ্রদ একটা পারফরমেন্স। কারণ তার যদি স্ট্যাট নিয়ে একটু বলি, হ্যাঁ, দেবজিৎ মজুমদারের বয়সটা হয়তো 35 বছর গোলকিপার পজিশনের ক্ষেত্রে এমন কিছু বেশি বয়স নয় এবং যথেষ্ট অভিজ্ঞ একজন গোলকিপার। বড় দলে খেলার অভিজ্ঞতা আছে এবং দর্শকের চাপ নিয়ে খেলতে পারে এবং কলকাতা ফুটবলটাকে হাতের তালুর মতো চেনে বলা যায়। দীর্ঘদিন কলকাতা ময়দানে খেলে যাওয়া একজন বঙ্গসন্তান যদি আবারও ইস্ট বেঙ্গলে যোগদান করে সেটা কিন্তু বাংলার ফুটবল তথা ভারতীয় ফুটবলের জন্য একটা বড় ব্যাপার। হ্যাঁ, চলে আসি স্ট্যাটের কথা। স্ট্যাট যেটা বলছিলাম, দেবজিৎ মজুমদার কিন্তু এই মরশুমে 18টা ম্যাচ খেলেছেন, যেটা খুবই ভালো সংখ্যক একটা ম্যাচ। 18টা ম্যাচের মধ্যে কিন্তু তিনি 3টে ক্লিন শিট রেখেছেন। 3টে ক্লিন শিট রেখা সত্ত্বেও আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, তিনি কিন্তু 5টা পেনাল্টি কনসিড করার মধ্যে কিন্তু তিনি 2টো পেনাল্টি সেভ দেন। 5টা পেনাল্টি তিনি ফেস করেন, তার মধ্যে কিন্তু 2টো পেনাল্টি তিনি কিন্তু সেভ আছে। ওভারঅল তার সিজন রেটিং হচ্ছে 6.82। 6.8 মানে কিন্তু একটা বেশ ভালো মাপেরই একটা র্যাঙ্কিং রেটিং বলা যায়। কারণ এবং আরও যদি একটু ডিটেলসে দেখি, গোল কনসিড করেছেন তিনি মাত্র 26টা 18টা ম্যাচে। এবারে তার সেভ পার্সেন্টেজ যদি দেখেন তাহলে দেখবেন সেটা কিন্তু 71.7%-এর কাছাকাছি। এবং টোটাল সেভস করেছেন 66টা 18টা ম্যাচে, যেটা খুব একটা ভালো সংখ্যক স্ট্যাট বলা যায়। কারণ এই রকম স্ট্যাট একজন অভিজ্ঞ গোলকিপারের থেকে, যিনি 18টা ম্যাচ খেলেছেন চেন্নাইয়ের মতো একটা দলে, তার কাছ থেকে কিন্তু খুবই একটা চমকপ্রদ স্ট্যাট। এবং এই অন্তর্ভুক্তিটা ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু খুবই মানে কতটা লাভজনক হয়েছে সেটা আপনারা আগামী মরশুমেই বুঝতে পারবেন। কারণ আমাদের আগামী মরশুমে কিন্তু প্রায় 50টার কাছাকাছি আমাদের ম্যাচ খেলতে হবে সব টুর্নামেন্ট মিলিয়ে। সেখানে একজন গোলকিপারের ওপর পুরো টুর্নামেন্ট হয়তো ভরসা করা যেত না, কারণ চোট আঘাত থাকতেই পারে। একজন গোলকিপারের চোট আঘাত থাকলে সেকেন্ড গোলকিপার হিসেবে একজন এরকম অভিজ্ঞ গোলকিপারের প্রয়োজন, যেখানে কমলজিৎ সিং কিন্তু আমাদের সেরকম ভরসা দিতে পারছিলেন না। কারণ সেকেন্ড গোলকিপার হিসেবে ওর থেকেও আমরা একটু বেটার একজন গোলকিপারকে চাইছিলাম। যাই হোক, দেবজিৎ মজুমদার অবশেষে আবারও ইস্ট বেঙ্গল জার্সি গায়ে পড়তে চলেছে আগামী মরশুমে। এটা কিন্তু আমার জন্য খুব ভালো একটা সাইনিং। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের এই সাইনিংটা কেমন লাগলো এবং এই অন্তর্ভুক্তি ইস্ট বেঙ্গল দলকে আগামী মরশুমে কতটা ভরসা দেবে সেটা অবশ্যই জানাবেন। এছাড়াও আরও কিছু ট্রান্সফার আপডেটের সম্পর্কে বলবো। যেমন হচ্ছে মার্কেটে একটা নতুন খবর এসছে সাজ্জাদ পাড়াই কথা। হায়দ্রাবাদ FC প্লেয়ার, সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক দুটো পজিশনেই খেলতে পারেন সাজ্জাদ পাড়ে। সাজ্জাদ পাড়ে
নিউজটা কিন্তু মার্কেটে ঘুরলেও কিন্তু আমাদের কাছে যা খবর আছে সাজ্জাদ কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে কোনো যোগাযোগই করা হয়নি, তার সাথে আপাতত কোনো যোগাযোগ স্থাপন নেই সাজ্জাদের সাথে। তাই এটা পুরোপুরি রিউমার বলা যায় আপাতত এখনও অবধি যা খবর। এছাড়া আর একটা নাম নিন্থই মিতেই এর সঙ্গেও কিন্তু ইস্ট বেঙ্গল যোগাযোগ রাখছে। নিন্থই মিতের নামে কিন্তু মার্কেটে শোনা যাচ্ছে, নিন্থইয়ের সাথেও কিন্তু ইস্ট বেঙ্গল ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে। নিন্থই মেনলি রাইট উইং পজিশনের প্লেয়ার, চেন্নাই এনএফসির প্লেয়ার। রাইট উইং পজিশনে কিন্তু তিনি এই মরশুমে মোট 13টা মতো ম্যাচ খেলেছেন। 13টা ম্যাচ খেলার মধ্যে কিন্তু তার 2টো গোল, একটা অ্যাসিস্ট রয়েছে এবং তার বয়স কিন্তু 22 বছর। অত্যন্ত ইয়ং একজন প্লেয়ার, রেটিং কিন্তু 6.6 এর ওপর। তিনি কিন্তু এই মরশুমে বেশ কিছু ম্যাচ খুব ভালো পারফর্ম করেছেন এবং গত মরশুমে ইস্ট বেঙ্গল এগেন্সটে এই মরশুমেই মানে লাস্ট মরশুমটা ইস্ট বেঙ্গল এগেন্সটে কিন্তু ফার্স্ট লিগে গোলও ছিল নিন্থইয়ের। তার আগের মরশুমেও কিন্তু আমার মনে আছে, যেটা আমাদের আইএসএল এর সেকেন্ড সিজন, সেই মরশুমেও কিন্তু নিন্থই ইস্ট বেঙ্গল এগেন্সটে গোল করেছিল রাইট উইং থেকে। খুব ইয়ং একজন প্লেয়ার, ফলে এবং ডান দিক থেকে কিন্তু স্পিডটা কিন্তু মারাত্মক তার। ফলে যদি নিন্থইয়ের ডিলটা ফাইনালাইজ হয় তাহলে কিন্তু আমাদের রাইট উইং, যেটা নিয়ে একটা চিন্তার বিষয় থেকে যাচ্ছিল, কারণ নন্দা কুমার শেখার এবং মহেশ সিং দুজনেই কিন্তু লেফট সেন্ট্রিক প্লেয়ার। একজন রাইট উইঙ্গারের প্রয়োজন সেদিক থেকে কিন্তু আমরা অনুভব করেছি এই সিজনে। যদি এই ডিলটা ফাইনালাইজ হয় তাহলে কিন্তু রাইট উইংটাও একটা বেশ শক্তিশালী হবে। তার সাথে পিভি বিষ্ণুর মতো ইয়ং প্লেয়ার তো আমাদের সবসময়ই রয়েছে। আপনারা জানাবেন নিন্থইয়ের সই হলে কেমন হবে। এটা কিন্তু এখনও কথাবার্তা চলছে, এখনও ফাইনালাইজ নয় যদিও, তবে হোপফুলি ম্যাচিওর করা উচিত। এবার বাকিটা দেখা যাক, যদি ম্যাচিওর হয়ে যায় তাহলে আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো, তখন তো অবশ্যই বলে দেবো ম্যাচিওর হয়ে গেলে। এছাড়াও হার্দিক ভাট, যে নিউজটা আমরা প্রথম করেছিলাম, হার্দিক ভাট রাজস্থান ইউনাইটেডের প্লেয়ার, আই লিগ থেকে রাইট ব্যাকের একজন প্লেয়ার। আমরা আগের ভিডিওটা সম্ভবত তাকে নিয়ে করেছিলাম। হার্দিক ভাটের কিন্তু ডিলটা আমরা বলেছিলাম অ্যাডভান্স স্টেজে ছিল, কিন্তু সামহাও ওটা সম্ভবত আর ম্যাচিওর করছে না। ইস্ট বেঙ্গল সম্ভবত অন্য কোনো অপশনের দিকে হাত বাড়াচ্ছে, তাই হার্দিক ভাটকে কিন্তু আপাতত সম্ভবত ডিলটা আর ম্যাচিওর করছে না। এবারে চলে আসি আমাদের এই সিজনের মোটামুটি দলটা কীরকম দাঁড়াচ্ছে, যদি একটা ওভারঅল দেখতে পাই আপাতত কীরকম দাঁড়িয়ে আছে। গোলকিপার পজিশনটা যদি আমি দেখি তাহলে অবশ্যই 1 নম্বর গোলকিপার প্রভসুগান সিং গিল। দেবজিৎ মজুমদারের সাইনিংয়ের ফলে দেবজিৎ মজুমদার এখানে নতুন ইনক্লুশন। এছাড়াও কিন্তু আমাদের প্রচুর ইয়ং গোলকিপার রয়েছে আমাদের কিন্তু পাইপলাইনে, যারা কিন্তু ভবিষ্যতে ইস্ট বেঙ্গলের সিনিয়র গোলকিপার হওয়ার দৌড়ে চলে আসতে পারেন যে কোনো দিন। থার্ড গোলকিপার তো আমাদের আদিত্য পাত্র রয়েছে। এছাড়াও জুনিয়রদের মধ্যে রয়েছেন জুলফিকার গাজী, রনিত সরকার, গৌরব সাউ, রোহিত গোয়াত। আগের দিন RFDL এর লাস্ট ম্যাচটাও কিন্তু এই রোহিত বলে ছেলেটি খেলেছেন। এদের মধ্যেই কেউ হয়তো আগামী দিনে আবার ইস্ট বেঙ্গলে সিনিয়র দলের জার্সি পরবেন। অবশ্যই বলার একটা উল্লেখ্য, সেটা হচ্ছে গৌরব সাউজের খেলা যদি আপনারা দেখে থাকেন RFDL এ, আমি পার্সোনালি দেখেছি RFDL এর খেলা, তাই বলতে পারছি যে গৌরব সাউ কিন্তু একটা অত্যন্ত প্রমিসিং একজন প্লেয়ার। খুব শিগগিরইও কিন্তু সিনিয়র দলে থার্ড গোলকিপার হিসেবেও চলে আসতে পারে। খুব প্রমিসিং একজন প্লেয়ার, যিনি যার বল গ্রিপিং খুব সুন্দর, এয়ার কালেকশন কিন্তু খুব সুন্দর। আমাদের যেরকম প্রভসুগান গিলের এরিয়াল বল কালেকশন খুব সুন্দর, আমাদের আবার দেবজিৎ মজুমদারের কিন্তু ঠিক উল্টোটা। দেবজিৎ মজুমদার এরিয়াল বলে যতটা ভালো, তিনি কিন্তু শর্ট স্টপিং ক্ষেত্রে খুব সুন্দর। ওই জন্যই কিন্তু তিনি 2টো পেনাল্টিও সেভ করতে পেরেছেন। দেবজিৎ মজুমদারের কিন্তু শর্ট সেভের একটা খুব ভালো একটা রেশিও আছে, বিশেষ করে 1:1 বা উইদিন পেনাল্টি বক্স যে শটগুলো হয় পেনাল্টি বক্সের মধ্যে থেকে, সেগুলো কিন্তু খুব ভালো শর্ট স্টপার বলা যায়। এছাড়া ডিফেন্ডারদের কথায় আসি, ডিফেন্ডার তো লালচুংডুঙ্গা রয়েছেন। এছাড়াও আমাদের মোহাম্মদ রাকিবের সাথে যদিও এই মরশুমে আমাদের চুক্তি শেষ হয়ে যাচ্ছে, যেহেতু এখনও রিলিজ করার কোনো খবর নেই তাই রিলিজের কথা বললাম না। হরমনজোত সিং খাবড়া, নিশু কুমার, গুরসিমরাজ সিং গিল, তুহিন দাস, আমাদের নতুন সাইনিং মার্ক জো, যার ভিডিও আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে মার্ক জোয়ের সাইনিংয়ের কথা আগের ভিডিওতেই আমরা বলেছিলাম। মার্ক জো কিন্তু একটা খুব ভালো ইনক্লুশন লেফট ব্যাকের পজিশনে। লেফট ব্যাকের পাশাপাশি কিন্তু তিনি মিডফিল্ড পজিশনেও মানে সেন্ট্রাল মিডফিল্ড পজিশন থেকেও অপারেট করতে পারেন।
কারণ হায়দ্রাবাদ এফসি কিন্তু এই মরশুমে তিনি বেশ কয়েকটা ম্যাচ কিন্তু ওই পজিশন থেকে খেলেছে এবং যথেষ্ট ভালো খেলেছে, তার সম্ভবত একটা অ্যাসিস্টও আছে। এছাড়াও নতুন সাইনিং প্রভাত লাকড়া রাইট ব্যাক পজিশনে, এবং সম্ভবত হিজাজি মাহেরও আগামী মরশুমে আমাদের সাথে এক্সটেন্ড করছেন, এবং তার নিউজটা কিন্তু আমরা অলরেডি আমাদের ফেসবুক পেজে দিয়ে দিয়েছি। আরও 2 বছরের জন্য হিজাজি মাহের আমাদের সাথে থাকতে চলেছেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলার, আপনারা হয়তো বলবেন যে গোলকিপার পজিশনে আমি কমলজিৎ সিংয়ের নামটা কেন বললাম না। গোলকিপার পজিশন কিন্তু কমলজিৎ সিংকে সম্ভবত ইস্ট বেঙ্গল রিলিজ করে দিতে চলেছে, তাই কমলজিৎ সিংকে আপাতত এই লিস্ট থেকে বাদই রেখেছি, কারণ কমলজিৎ সিংকে ইস্ট বেঙ্গল ছেড়ে দেবে এটা মোটামুটি শিওর। মিডফিল্ডে এখন অবধি আমাদের সাথে আছে কিন্তু এডুইন ভান্সপাল, নন্দা কুমার শেখার, মোবাশির রহমান যেহেতু লোনে আছে চেন্নাই এফসিতে, তাই লোন থেকে আবার ইস্ট বেঙ্গল ব্যাক করে আসা উচিত, যদি না লোন পিরিয়ড তাকে এক্সটেন্ড করা হয় বা চেন্নাইকে পার্মানেন্টলিভাবে তাকে সাইন করে। যেহেতু এখনও অবধি সেরকম কোনো খবর নেই, তাই মোবাশির রহমানের নামটা এই লিস্টে রাখা আছে। মোবাশির রহমানের পর সৌভিক চক্রবর্তী অবশ্যই আমাদের সেন্ট্রাল মিডফিল্ডে একজন অন্যতম ভরসার প্লেয়ার। মহেশ সিং নাওরেন অবশ্যই লেফট উইংয়ে। এছাড়াও জুনিয়র প্লেয়ারদের মধ্যে রয়েছে ভ্যানলাল পেকা গুইতে, গুরুনাথ সিং, মোহিতোষ রয়, তন্ময় দাস, শ্যামল বেসরা, আর নতুন সাইনিং মাদি তালাল। এছাড়াও সাউল ক্রেসপো আমাদের সাথে আরও 2 বছরের জন্য এক্সটেন্ড করছেন, সেটা অলরেডি আমরা আমাদের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছি। যারা যারা আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বা টুইটার ফলো করেন না, অবশ্যই ফলো করবেন, তাহলে অনেক কিছু আপডেট কিন্তু ওখানেও পেয়ে যাবেন। যেমন RFDL এর রেগুলার আপডেট কিন্তু আমরা ফেসবুক পেজ থেকে দিয়েছি, সেটা যদি আপনারা খেয়াল রাখতেন তাহলে কিন্তু RFDL এর রেগুলার নিউজ পেয়ে যাবেন। এছাড়া ফরওয়ার্ডে কিন্তু ক্লেইটন সিলভা আমাদের সাথে আরও 1 বছর চুক্তি এক্সটেন্ড করছেন। এছাড়াও জেসিন টিকে থাকছেন, অমন সিকে থাকছেন, পিভি বিষ্ণু থাকছেন, সায়ন ব্যানার্জি থাকছেন, পুরো ইয়ং একদম ব্রিগেড। এবং নতুন সাইনিং ডেভিড, মোহামেডান থেকে ডেভিড লালসাঙ্গা কিন্তু ইস্ট বেঙ্গলে যোগ দিচ্ছে। ডেভিডের নিউজটা কিন্তু আমরা সেই গত বছর করেছিলাম ডিসেম্বর মাসের দিকে, সেখানেই বলে দিয়েছিলাম ডেভিড ইস্ট বেঙ্গলে সই করতে চলেছে। এই মোটামুটি এখনও অবধি স্কোয়াডটা দাঁড়িয়ে আছে, তবে এখনও বেশ কিছু পজিশান যেখানে কিন্তু প্লেয়ার ইনক্লুশন হবে, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের একজন সেন্ট্রাল মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী ছাড়াও একজন সেন্ট্রাল মিডফিল্ডার কিন্তু খুব পরিমাণে দরকার। অজয় ছেত্রীর নাম এই লিস্টে বলিনি, কারণ অজয় ছেত্রী কিন্তু লোনে এসেছিল রাউন্ড গ্লাস পাঞ্জাব থেকে, সেই লোন পিরিয়ড কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই মরশুমে, এবং তিনি পুরনো টিমে ফিরে যাবেন। এবং অজয় ছেত্রীর জায়গায় যদি একটু কোনো বেটার কোয়ালিটি যে ফার্স্ট টিম স্টার্ট করতে পারবে সেই রকম কোনো প্লেয়ারের ইনক্লুশন হলে খুব ভালো হয়। এছাড়াও আমাদের রাইট ব্যাক পজিশনে প্রভাত লাকড়াই এসছেন, এবং একজন সেন্টার ব্যাকআপ সম্ভবত ইস্ট বেঙ্গল নেবে, কারণ সেন্টার ব্যাক পজিশনে কিন্তু লালচুংনুঙ্গার ব্যাকআপে গুরসিমরত গুল ততটা ভরসা দিতে পারেননি। আগে বলেছিলাম যে গুরসিমরত গিলের থেকেও একজন বেটার চয়েস, যে কোনো দিন লালকেও বেঞ্চে বসিয়ে দিতে পারবে সেই রকম একজন প্লেয়ারকে দরকার। সেই রকম প্লেয়ার কিন্তু ইস্ট বেঙ্গলে সই হলে কিন্তু টিমের ডিফেন্সটা অনেকটা তাও শক্ত হবে। এবারে দেখা যাক, এখনও অনেক আপডেট হবে, এই লিস্ট অনেক প্লাস মাইনাস হবে। যখন যেরকম আপডেট আসবে অবশ্যই তখন সেরকম আপনাদের সাথে লিস্টটা প্লাস মাইনাস করে শেয়ার করে দেবো। ততক্ষণের জন্য আজকে এই অবধি আপডেট, ছোট্ট ভিডিও ছিল। আপনাদের এই সাইনিং আপডেটগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টাটা, জয় ইস্ট বেঙ্গল।